এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, মানে কি ম্যাগাস্পোরোজেনেসিস। ওই যেটা বললাম আমরা পুং গেমেটোফাইটের উৎপত্তি, এবং কি ওটার মতো এটাও খুব ভালো পরিমাণে ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো, ওইটা না আসলে ওইটা, এবং কি মাধ্যমিকের বেলায় দেখা গেছে কি বিকল্প সবসময় একটা না একটা আমাদের পরীক্ষাতে আসে। এটা একটু তুলনামূলকভাবে ওটা থেকে একটু বড়, কিন্তু বিষয়টা সহজ। যদি তুমি নিজে বুঝতে পারো তাহলে নিজের মতো করে লিখতে পারবা, আর না বুঝতে পারলে পরীক্ষা হলে কি হা করে বসে থাকতে হবে। তো প্রথম যে বিষয়টা বলছি যে কি আমাদের ভ্রূণ পোষক কলায়, মানে কি আছে এটার নাম কি নিউক্লিয়ার সেল, ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে কি হয় সামান্য বড় হয়ে যায়। আমাদের যদি যখন ডিম্বকরন্ধ্রের কথা আসে তাহলে সামান্য আকারে কি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। এই যে কথাটা দেখো এখানে, এই যে কোষটার কথা বলছেন, এই কোষটা কি হয়ে যাবে সামান্য আকারে বড় হয়ে যাবে। যদি সামান্য আকারে বড় হয় তাহলে এটার ভিতরে কি হবে, সাইটোপ্লাজম ঘন হবে, নিউক্লিয়াস তুলনামূলকভাবে কি হবে বড় হবে। দেখো এই যে আশেপাশে যে সাইটোপ্লাজমটা আছে আমাদের, এই আশেপাশে যে সাইটোপ্লাজমগুলো আছে সেগুলো কি হচ্ছে বড় হইতেছে, এবং নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে কি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে কথাটা বলছে এই কোষ, এই একটা কোষের কথাই বলতেছি আমরা টোটাল মোটামুটি হবে। এই একটা কোষ বিভাজন বিভাজন মানে বিভাজন মানে কি মিউসিসের কথা বলা হইতেছে, যে দেখো মিউসিস। তো মিউসিস প্রক্রিয়া কি হবে, বিভক্ত হয়ে চারটা হ্যাপ্লয়েড কোষ কি হয়, কোষের সৃষ্টি করে। তা আমরা আগে জানি যে জায়গায় মিউসিস ঘটে সেখানে কি হবে, চারটা কোষের সৃষ্টি হবে। তার মানে এই যে এখানে যে কোষটা আছে এটা কি হবে হঠাৎ করে বড় মানে একটু বড় হবে, বড় হওয়ার পরে প্রোটোপ্লাজম ঘন হবে, নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হবে, এবং এইটা বিভক্ত হয়ে কি হবে চারটা কি করবে আমাদের কোষের সৃষ্টি করবে। কোন প্রক্রিয়ায়, মিউসিস প্রক্রিয়ায়। তাহলে এরপরে আমরা যে বিষয়টাতে যাই, দেখো এই চারটা কোষের মধ্যে, এই চারটা কোষের মধ্যে আমাদের দেখা গেছে যে বলছে সর্বনিম্নটি ছাড়া, সর্বনিম্ন মানে কি নিচেরটি ছাড়া বাকি উপরে তিনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দেখো নিচেরটা ছাড়া বাকি উপরে তিনটা কি হয়ে গেছে, যে তিনটি নষ্ট, কি আছে স্ত্রীণ, উপরে তিনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো সর্বনিম্ন এই বড় কোষটি ক্রমশ বৃদ্ধি পেয়ে বনথলিতে পরিণত হবে। এটা এক লাইনে বলে ফেলছে। যেমন এই যে এই কোষটা আছে আমাদের একটা কোষ, এটা ক্রমশ হয়ে বৃদ্ধি পায়া মানে পর্যায়ক্রমে বিভিন্ন বিভক্তের মাধ্যমে কি হবে, এই যে আমাদের দেখো এখানে একটা বনথলির কথা বলছে, এই যে বনথলিতে কি হবে পরিণত হবে, এই লাস্টে এটা হবে। তাহলে এখন দেখো এটা কিভাবে হবে, যে এই কোষের নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, এই কোষের নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড। এই যে নিচে যে কোষটা আছে আমার, এই যে কোষটা, এটা কি হ্যাপ্লয়েড। আচ্ছা, এই নিউক্লিয়াস প্রথমে বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি করে। তাহলে আমার প্রথম কি হবে, এই একটা নিউক্লিয়াস ভেঙে কি হবে, দুইটা কোষের কি হবে, দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। এরপর বলছি যে নিউক্লিয়াস দুইটি বর্ণথলি দুই মেরুতে চলে যাবে। এইখানে একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে দুইটা পাশাপাশি কি হবে, মেরুতে চলে যাবে। এই যে এইখানে একটা চলে আসছে, আর একটা কোথায় চলে আসছে, এই যে এইদিকে একটা চলে আসছে। এরপরে দেখো এই দুইটি নিউক্লিয়াস পরপর দুইবার বিভক্ত হয়ে চারটা করে নিউক্লিয়াস সৃষ্টি করবে। তার মানে কি এই যে কোষটা দেখছো উপরের দিকে, এই যে এখানে যে কোষটা আছে, এই কোষটা আমাদের কি হবে, দুইবার বিভক্ত হয়ে কি করবে, আমাদের চারটা করে নিউক্লিয়াস সৃষ্টি করবে। তার মানে এটা এখানে এটা দুইবার, এটা দুইবার, আমার কয়টা, চারটা। এখানে এটা দুইবার, এটা দুইবার, চারটা করে কোষের সৃষ্টি করবে। এরপরে আমাদের যে বিষয়টা আসতেছে চারটা কোষের সৃষ্টি। এরপরে দেখো পরবর্তী ধাপগুলোর মধ্যে কি হইতেছে, চারটা কোষের মধ্যে পরবর্তী ধাপে দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলি কেন্দ্র এসে পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড মানে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করে। এই যে চারটা পেলাম আমরা, উপরে চারটা নিচে চারটা, ঠিক আছে। এই চারটা থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে, এইখানে একটা করে নিউক্লিয়াস কি করবে, মাঝখানে চলে আসবে। কোথায়, এই যে চিত্রটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এসে কি করবে আমাদের, এইখানে দুইটা নিউক্লিয়াস ফিউজড হয়ে যাবে, মানে একত্রে মিশে যাবে, দুইটা নিউক্লিয়াস মিলিত হয়ে যাবে। মাঝখানে দুইটা নিউক্লিয়াস কি হয়ে যাবে, এই যে মিলিত হয়ে কি সৃষ্টি করবে, গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করবে। গৌণ কেন্দ্রিকা অথবা ইংলিশে যদি বলো সেটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। এবং দুই মেরু নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে, এবং দুই মেরুতে আমাদের কি হয়, পর্যায়ক্রমে দুইটা করে কোষের সৃষ্টি হয়। তাহলে যে উপরে দেখো কি আছে, তিনটা কোষ, নিচে কয়টা, তিনটা কোষ, মাঝখানে কয়টা, দুইটা। তার মানে টোটাল 8টা ঠিকই আছে, ঠিক আছে। টোটাল 8টার মধ্যে আমরা দেখলাম কি মাঝখানটা বলা হচ্ছে গৌণকেন্দ্রিকা। এখন উপরের কোষগুলো কি নাম, নিচের কোষগুলো কি নাম, আমরা সেটা বিষয়টা দেখবো। যে উপরের চিত্রের মধ্যে দেখলে আমরা বুঝতে পারছি যে কি নিচের যে কোষগুলো আছে, এই নিচের কোষগুলো মাঝখানে নাম হচ্ছে ডিম্বাণু, দুই পাশেটা বলা হয় কি সহকারী কোষ, উপরটাকে বলা হচ্ছে কি প্রতিবাদ কোষ। তাহলে এখন আমরা একটু যদি এতে যাই, আমাদের যে বিষয়টা আছে সেটা একটু দেখি। সেটা দেখো আমাদের কি বলছে, এই যে দেখো আমরা চিত্রটা এখানে আরেকবার নিয়ে আসলাম, যে বারবার ওইখানে উপরের দিকে না যাওয়ার জন্য। আচ্ছা, ডিম্বকরন্ধ্রের দিকে নিচে তিনটি গর্ভযন্ত্র বলে। ডিম্বকরন্ধ্রের দিকে যে নিচে তিনটা কোষ আছে, এই যে নিচে যে তিনটা কোষ আছে সেটাকে কি বলা হয়, এই অ্যাপারটাস বা কি গর্ভযন্ত্র বলা হয়। মাঝের কোষটা একটু বড় হয়, দেখো নিচের যে কোষটা আছে এই কোষটা কি একটু সামান্য পরিমাণে বড় না, এই কোষটা একটু সামান্য পরিমাণে বড় হবে, এবং এটার নাম কি হবে, এগ বা ডিম্বাণু। এবং এর পাশে একের পাশে যে দুজন আছে, দুজনকে কি বলা হয় সহকারী কোষ বলা হয় বা সিনার্জিড বলে। এটা এই পরীক্ষাতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সহজ কথা বলছি যে গর্ভতন্ত্র উপরের দিকে যে তিনটা কোষ আছে সেটাকে বলা হয় কি প্রতিবদ্ধ কোষ বা কি বলা হয় অ্যান্টিবডি। উপরের দিকে তিনটা কোষের নাম কি, সহজ কথা একেবারে প্রতিবদ্ধ কোষ। এভাবে কি হয়, একটা বর্ণথলি গঠন প্রক্রিয়া শেষ হয়। তাহলে এইটা আমাদের পরীক্ষাতে এটাও আসতে পারে, যে বর্ণথলি গঠন প্রক্রিয়া বর্ণনা করো, এটাও আসতে পারে। অথবা কি আসতে পারে, যে কি আছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। যে প্রশ্নটা আসুক না কেন তোমাদের প্রশ্ন উত্তর কি হবে, একটাই হবে।
ঠিক আছে, যে স্টিগমেটোফাইটের উৎপত্তি অথবা কি বুনোথলির গঠন প্রক্রিয়া বর্ণনা করো। তো দুইটা প্রশ্ন উত্তর আমাদের এই কি একই ধরনের এবং সহজ, তোমার যদি বুঝতে পারো খুব সহজে কি